পড়ছিলাম ভালোবাসি কও, কলমে নুজাইফা নুন। পর্ব সংখ্যা 15। পরাগ ভাই আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বললেন, আমি তোকে ডিভোর্স দিব না, তুই যা পারিস করে নে। শব্দগুলো কানে লাগতেই বুকের ভেতর কেমন অদ্ভুত কাঁপন উঠল। পরাগ ভাইয়ের গরম নিঃশ্বাস আমার গলার পাশে ছুঁয়ে গেল। আমি অবচেতনেই চোখ বুজে ফেললাম। পরাগ ভাই হঠাৎ আরো কাছে ঝুঁকে এলেন, গম্ভীর স্বরে বললেন, ডিভোর্স এটা শুধু একটা কাগজের টুকরো নয় বাপরি। ডিভোর্স মানে আমার জীবন থেকে তোকে ছিঁড়ে ফেলে দেওয়া। আমি তোকে ছিঁড়ে ফেলে দিতে পারবো না। সো এসব ডিভোর্স কানাডা যাওয়ার ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে দে। পড়াশোনায় মন দে, নিজের একটা পরিচয় গড়ে তোল, নিজের পায়ে দাঁড়া। আমি এখন নিজের পায়ে ছাড়া আমি কি আপনার পায়ে দাঁড়িয়ে রয়েছি? পরাগ ভাই ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে আমার থুতনিটা আঙুলের ডগায় তুলে ধরলেন। কিন্তু কিছু বলার আগেই পুষ্পা আপু ছুটে আসেন। আপুকে দেখে পরাগ ভাই আমার থুতনি ছেড়ে 2 কদম পিছিয়ে যান। নির্লিপ্ত স্বরে বলেন, আগামীকাল ঠিক রাত 10টায় তোকে পড়াতে আসবো, রেডি হয়ে থাকিস। তুই যে ছেলেটার সাথে পড়বি বলে ঠিক করেছিলি, আমি তাকে ফোন করে না বলে দিয়েছি। সো ডোন্ট ইভেন ডেয়ার টু থিঙ্ক ইউ হ্যাভ এ চয়েস। আমাকে থ্রেট দিয়ে তিনি একবারও আমার দিকে না তাকিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন। তিনি যেতেই পুষ্পা আপু আমার হাত দুটো নিজের মুঠোয় পড়ে নিলেন। ভেজা স্বরে বললেন, আমাকে তুই ক্ষমা করে দিস পাপড়ি। আমার জন্য তোর জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। আমার সুখ শান্তির জন্য আমি তোর জীবনের সুখ শান্তি কেড়ে নিয়েছি। তুই আমাকে ক্ষমা করে দেবন। আমি আপুর দিকে ফ্যাল করে তাকিয়ে রইলাম। তার কথার মর্মার্থ বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, তুমি কি বলছো আপু? আমি তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আপু চোখ মুখ মুছে নিলেন, ভাঙা গলায় বললেন, তোকে আমি এই মুহূর্তে কিছুই বলতে পারবো না পাপড়ি। তবে একদিন সব জানতে পারবি, আর তখন হয়তো তুই আমাকে ঘৃণা করবি। আমি আবারও অবাক হয়ে গেলাম। ঘৃণা? আমি কেন তোমাকে ঘৃণা করবো আপু? আমি তো তোমাকে ভালোবাসি। আপু কোনো উত্তর দিলেন না, শুধু আমার হাত আরো শক্ত করে চেপে ধরলেন। তার চোখে জমে থাকা জল হঠাৎ গড়িয়ে পড়ল। তিনি মুখ ফিরিয়ে নিলেন। আমি আপুর মুখের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু কোনো অদৃশ্য দেয়াল তার ঠোঁট আটকে রেখেছে। আমার বুকের ভেতর হঠাৎ এক অজানা অস্বস্তি ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল এই ছোট ছোট ঘটনাগুলোর পেছনে লুকিয়ে আছে কোনো বড় সত্য। কিন্তু কি সেই সত্যিটা? রাতটা আমার জন্য ভীষণ অস্থির ছিল। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলাম, কিছুতেই ঘুম আসছিল না। বারবার পরাগ ভাইয়ের কথা আর পুষ্পাপুর অদ্ভুত আচরণ মাথায় ঘুরছিল। হাবিজাবি চিন্তা করতে করতে ভোর হয়ে যায়। আমি ফজরের নামাজ আদায় করে সোজা নানুর রুমে চলে যাই। নানু সবে নামাজ পড়ে উঠেছেন। নানুকে দেখলেই আমার বুক ভারী হয়ে ওঠে। কি অদ্ভুত নিয়তি! আমার আম্মুর মা বেঁচে আছেন, অথচ আমার আম্মু বেঁচে নেই। মায়ের মৃত্যু মানুষকে কতটা ভেতর থেকে ফাঁকা করে দেয় তা আমি খুব কাছ থেকে শিখেছি। যেদিন আম্মু চলে গেলেন, সেদিন যেন আমার শৈশব কৈশোরও একসাথে কবরে মাটিতে ঢেকে গেল। কোনো উৎসবের দিন আমার কাছে আর আনন্দ নিয়ে আসে না। কোনো দুঃখের দিন কেউ আমার মাথায় হাত রেখে বলে না, কাঁদিস না মা, আমি আছি তো। আমি প্রায় ভাবি, আম্মু থাকলে হয়তো আজ আমার জীবনটা অন্যরকম হতো। হয়তো পরাগ ভাইয়ের রাগ, পুষ্প অপর চোখের জল সবকিছুর সামনে দাঁড়াতে পারতাম শক্ত হয়ে। কিন্তু কিন্তু এখন আমি যেন বাতাসে ভাসমান একটা শুকনা পাতা, যার কোনো দিক, কোনো আশ্রয় নেই। নানু আমাকে দেখে মুচকি হাসলেন, শান্ত স্বরে বললেন, বাইরে খাড়ায় আসিস ক্যারে, ভেতরে আয়। আমি নীরবে নানুর পাশে গিয়ে বসে পড়লাম। মাথাটা নানুর কোলের উপর রাখতেই তিনি আমার চুলে হাত বুলিয়ে দিলেন। অনেকক্ষণ নানুর সাথে গল্পগুজব করে মনটা একটু হালকা লাগছিল। আমি নিজের রুমে এসে বই খাতা নিয়ে পড়তে বসলাম। এর মধ্যে নিচ থেকে বড় মামার হাঁক শোনা গেল। আমি তড়িৎ নিচে এসে দেখি পরাগ ভাইয়ের সাথে মামার আবারও দ্বন্দ্ব লেগেছে। বড় মামি পাশেই দাঁড়িয়ে রয়েছেন। মামি হয়তো বুঝতে পারছেন না তিনি কার পক্ষে কথা বলবেন, মামা নাকি পরাগ ভাইয়ের। আমাকে দেখে মামা সোফায় গিয়ে বসেন, শান্ত স্বরে বলেন, 1 গ্লাস পানি দে তো ছুটকি। মামার কথা শুনেই জিলাপি দৌড়ে গিয়ে পানি নিয়ে আসে। মামা জিলাপির গাল টেনে দেন, মুচকি হেসে বলেন, ভাবছি নতুন বছরে জিলাপিকে স্কুলে ভর্তি করিয়ে দিব। যে কটা দিন আছে তুই জিলাপিকে অ আ শিখিয়ে দিস ছুটকি।
আমি জিলাপিকে নিজের কাছে টেনে আনলাম। হাসি মুখে বললাম, ঠিক আছে মামা, আমি জিলাপিকে শিখাবো, কিন্তু ওকে খুব শাস্তি দিলে আমি দোষী নই কিন্তু। মামা মুচকি এসে বললেন, শাস্তি নয়, তোর কাজ শুধু শেখানো। তুই খেয়াল রাখিস ও যেন বইয়ের সাথে ভালো বন্ধুত্ব গড়ে তোলে। জিলাপি মুখে মুচকি হাসি বলে, আমি বইয়ের বন্ধু হব ছুটকি? আমি জিলাপির মাথায় হাত বোলালাম। মনে মনে ভাবলাম, ছোট্ট এই হাসিটা, ছোট্ট এই মুহূর্তটা সব যন্ত্রণার জটিলতার মাঝেও একটু শান্তি এনে দেয়। কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মামা একটা রিক্সা ঠিক করে দিয়েছেন। রিক্সাওয়ালা মামা দৈনিক গেটের সামনে থেকে আমাকে নিয়ে যান, আবার ক্লাস শেষে গেটের সামনে দিয়ে যান। কিন্তু গত রাতে রিক্সাওয়ালা মামা ফোনে জানিয়েছেন তিনি আজ আসতে পারবেন না, তার খুব জ্বর। অগত্যা আমি রাস্তার পাশে দাঁড়িয়ে অন্য রিক্সার অপেক্ষায় থাকলাম। কিন্তু বিধিবাম, মনে হচ্ছিল যেন শহরের সব রিক্সাওয়ালা মামাদের একসাথে জ্বর হয়েছে। কোনো রিক্সার দেখা নেই। আমি কয়েক কদম এগিয়ে রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালাম। বারবার হাত ঘড়ির দিকে চোখ যাচ্ছে। হঠাৎ আমার চোখ অচেনা রোদের মতো ঝলমল করে উঠল। দূরে দেখা গেল পরিচিত সাদা শার্ট আর কালো প্যান্ট পরিহিত পরাগ ভাই বাইক নিয়ে আমার দিকে আসছেন। হৃৎপিণ্ডটা বুকের ভেতর থেকে ছটফট করতে লাগলো। বাইকটি কাছে আসার সঙ্গে সঙ্গে বাতাসে তার পরিচিত গন্ধ ভেসে এলো। পরাগ ভাই বাইক থামালেন। কর্কশ কণ্ঠে বললেন, মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? তাড়াতাড়ি উঠে আয়। আমি দ্রুত বাইকের পিছনে উঠে বসলাম। মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা যেন বুকের ভেতর দম বন্ধ করে চেপে বসেছে। পরাগ ভাই একবার তাকালেন, চোখে মুখে কাঠিন্য ভাব বজায় রেখে বললেন, আমাকে ধরে বয়, না হলে পড়ে যাবি। তোর মামাকে বলে দিস এখন থেকে আর রিক্সার কোনো প্রয়োজন নেই। আমি তোকে নিয়ে যাব, আবার নিয়ে আসব। তার কোনো প্রয়োজন নেই পরাগ ভাই, আমি আমার দিকটা ঠিক বুঝে নেব। আপনি আপনাকে নিয়ে ভাবুন, বিয়ের আর মাত্র 9 দিন বাকি আছে। পরাগ ভাই কিছু বললেন না। বাইক ধীরে ধীরে ছুটতে শুরু করলো। রাস্তায় আমাদের মধ্যে হলো না আর কোনো বাক্য বিনিময়। তিনি কলেজ থেকে একটু দূরে আমাকে নামিয়ে দিলেন। আমি ধীর পায়ে ক্যাম্পাসে প্রবেশ করলাম। এদিক ওদিক নজর ঘুরিয়ে আমাদের গ্যাংয়ের কাউকে না পেয়ে ক্লাসরুমের দিকে পা বাড়ালাম। ঠিক তখনই একটা হাত এসে আমাকে টেনে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে গিয়ে দরজা লক করে দিল।